আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করি। আমি একটু অসুস্থ আছি, সো মাঝে মাঝে দেখা যাবে যে কথা বলতে বলতে কাশি চলে আসতেছে, সো বিয়ার উইথ মি। আশা করি আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। এটা কয় নাম্বার পেজ? 79। Okay, let me see. 10 নম্বর পেজে। আচ্ছা, সো মল্লিক যেটা বলতেছিলাম যে একটু ভার্বালের কোশ্চেন গুলোর ওভারঅল একটা ইয়া দিয়ে রাখার জন্য। তো আমরা যেটা জানি ইন জেনারেল, ভার্বালের ইন জেনারেল ধরো হচ্ছে ভার্বাল কোয়ান্ট মিলে হচ্ছে যে আমাদের 5টা সেকশন থাকবে। আইদার ভার্বাল 3টা, কোয়ান্ট 2টা, অথবা কোয়ান্ট 3টা, ভার্বাল 2টা, যেটা আগে আসে ওই হিসেবে। আশা করি এই জিনিসটা সবার অলরেডি জানা আছে। সো ভার্বাল মানে পার সেটে, ভার্বাল রিজনিং এর পার সেটে 20টা করে কোশ্চেন থাকবে। যদিও এখানে লেখা আছে 25টা, এই 25টা লেখা আছে হচ্ছে তোমার পেপার জিআরই এক্সামটা, কিন্তু বাংলাদেশে তো পেপার জিআরই এক্সাম নাই। সেক্ষেত্রে তোমাদের এই কারণে এখানে কনফিউশন সৃষ্টি হতে পারে। বাট আর 35 মিনিটের জায়গায় সো হবে হচ্ছে যে 20টা কোশ্চেন পার সেকশন ফর 30 মিনিটস। সো এটা হচ্ছে পার সেকশনে। সো আমাদের 30 মিনিটে 20টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে যে ফার্স্ট অফ অল কথা। তারপরে হচ্ছে ভার্বাল রিজনিং আমাদের তিনটা টাইপের কোশ্চেন থাকে, 3 ধরনের কোশ্চেন থাকে। রিডিং কম্প্রিহেনশন হচ্ছে যে আমরা একটা প্যাসেজ পাবো, প্যাসেজটা পড়বো, প্যাসেজটা পড়ার পরে 1, 2 অথবা বেশি হলে 3, 4টাও কোশ্চেন আসতে পারে, যে কোশ্চেন গুলা এই প্যাসেজের উপরে থাকবে, ওগুলো অ্যান্সার করতে হবে। এরকম কয়েকটা প্যাসেজ, কয়েকটা কোশ্চেন আসবে। টেক্সট কম্প্রিহেনশন, সো টেক্সট কম্প্রিহেনশন আমরা বলছি শূন্যস্থান পূরণ, মানে সেন্টেন্স ইকুইভ্যালেন্ট এবং টেক্সট কম্প্রিহেনশন দুইটাই শূন্যস্থান পূরণ। সো এই জিনিসগুলো হচ্ছে যে একটু আসলে কোশ্চেন টাইপ দেখে বললে সুবিধা। সো আমি দেখি যে কোশ্চেন টাইপ কোথায় আছে। ইফ ইউ গাইস ওয়ান্ট, ইউ গাইস ক্যান রিড দিস। ও আচ্ছা, আমি কোন বইটা ইউজ করতেছি সেটা বলে দিই আগে। আমি আজকে ইউজ করতেছি, দেখো আমার স্ক্রিনে একদম টপ টপ ইয়াতে লেখা আছে, মিডল টপে লেখা আছে হচ্ছে যে অফিসিয়াল জিআরই ভার্বাল রিজনিং। সো আমরা ইটিএস এর ভার্বাল রিজনিং এর যে বইটা আছে সেই বইটা থেকে প্র্যাকটিস করতেছি আজকে। আচ্ছা, সো স্যাম্পল কোশ্চেন দেখো। সো এটা হচ্ছে যে রিডিং কম্প্রিহেনশন কোশ্চেন। দেখা যাচ্ছে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এবং এই প্যাসেজের আন্ডারে 1, 2, 3 এই 3টা কোশ্চেন এই প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে, এরকম সিস্টেম। সো এটা এক ধরনের কোশ্চেন। 1, 2, 3 এই 3টা কোশ্চেন হচ্ছে গিয়ে যে তোমার করতে হবে। আচ্ছা, সো 3টা কোশ্চেনই এখানে দেখা যাচ্ছে, 3 রকমের কোশ্চেন দিচ্ছে এবং সেটা আমাদের সুবিধা হয়েছে আমাদের বোঝানোর জন্য। দেখো ফার্স্ট অফ অল দেখো যে ওভাল শেপের অ্যান্সার চয়েস। যেখানে ওভাল শেপের অ্যান্সার চয়েস, সেখানে হচ্ছে যে অ্যান্সার হবে যে কোনো, মানে 5টার মধ্যে থেকে যে কোনো একটা অ্যান্সার হবে ওই কোশ্চেন। যেখানে অ্যান্সার চয়েস হচ্ছে কি যে তোমার স্কোয়ার, দেখো এ বি সি এটা কিন্তু স্কোয়ার বক্সে। সো সেইখানে হচ্ছে গিয়ে যে একটাও অ্যান্সার হইতে পারে, একের অধিক অ্যান্সার হইতে পারে, একটা হইতে পারে, দুটো হইতে পারে, 3টাও হইতে পারে। ঠিক আছে, সো মাল্টিপল অ্যান্সার ইজ পসিবল, আবার একটাও পসিবল। আচ্ছা, 2 নাম্বারটা। আর 3 নাম্বারটা দেখো বলছে সিলেক্ট সেন্টেন্স দ্যাট ডিস্টিংগুইশ টু ওয়েজ অফ ইন্টিগ্রেটিং রক এন্ড ক্লাসিক্যাল মিউজিক। যেহেতু আমরা প্যাসেজটা পড়ি নাই, আমরা এই জিনিসটা কোশ্চেনটা বুঝবো না প্রপারলি, বাট বলতেছে হচ্ছে কি যে এই 2টা ওয়ে কে ডিস্টিংগুইশ করতেছে, এরকম এটা কোন সেন্টেন্সটা করতেছে। সো দেখা যাচ্ছে কি এই প্যাসেজটা পড়লে দেখা যাবে যে একটা ধরনের স্টোরি আছে এই প্যাসেজে। সো ওইখান থেকে এই জিনিসটা বুঝে যাবে। সো কোন সেন্টেন্সটা এই পার্টিকুলার জিনিসটা করতেছে সেটাকে হচ্ছে যে আমাদের সিলেক্ট করতে হবে, ওই সেন্টেন্সটাকে সিলেক্ট করতে হবে। সো তুমি পরীক্ষার হলে তুমি হচ্ছে যে তোমার মাউসের কার্সারটা নিয়ে যদি ক্লিক করো, ফর এক্সাম্পল এখানে যে কোনো জায়গায় ক্লিক করো, তাহলে এই পুরোটা হচ্ছে যে সিলেক্ট হয়ে যাবে আর কি।
সিলেক্ট হয়ে যাবে বলতে হচ্ছে যে তখন ওইটা হচ্ছে খুব সম্ভবত বোল্ড আকারে হয়ে যায়, সো তার মানে তুমি ওইটা অ্যান্সার হিসেবে সিলেক্ট করছো আর কি। সো এভাবে সিলেক্ট করা যায়। সো এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের ইয়া দিল। এবার আসো হচ্ছে যে শূন্যস্থান পূরণের অ্যান্সার, ঠিক আছে। আমি নিচ থেকে দেখাচ্ছি কারণ ফার্স্টে ওরা ট্রিপল ব্ল্যাঙ্ক ডাবল ব্ল্যাঙ্ক দিছে। সো এটা হচ্ছে টেক্সট কম্প্রিহেনশন। টেক্সট কম্প্রিহেনশন দেখো যে একটা শূন্যস্থান আছে এবং এখানে হচ্ছে যে 5টা অপশন আছে, এই 5টা অপশনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। কেন? এই যে আগেই বললাম ওভাল শেপ, সো ওভাল শেপ মানে হচ্ছে একটা অ্যান্সার, সো এখানে একটা অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো হচ্ছে কি যে দুইটা শূন্যস্থান আছে। সো ব্ল্যাঙ্ক ওয়ানে বসানোর জন্য এটা হচ্ছে ডাবল টেক্সট কম্প্রিহেনশন, মানে দুইটা টেক্সট তোমাকে বসাইতে হবে, মানে দুইটা তোমাকে ওয়ার্ড বসাতে হবে, দুইটা শূন্যস্থান একটা কোশ্চেনে। সো এখানে ব্ল্যাঙ্ক আই আর ব্ল্যাঙ্ক টু, সরি এটা ব্ল্যাঙ্ক ওয়ান ব্ল্যাঙ্ক টু। ব্ল্যাক ওয়ানে তুমি হচ্ছে কি যে ব্ল্যাক ওয়ান যেটা দেখতেছো এখানে, ব্ল্যাক ওয়ান যেখানে দেখতেছো এইটা হচ্ছে এ বি সি, এই তিনটার যে কোনো একটা থেকে তুমি হচ্ছে যে একে বসাইতে পারবা। এই তিনটা থেকে কিন্তু একে আসবে না। আর 2 নম্বরে আসবে হচ্ছে গিয়ে যে DEF, যেটা ব্ল্যাঙ্ক টু এর আন্ডারে যে তিনটা আছে সেই তিনটা থেকে যে কোনো একটা হচ্ছে এখানে অ্যান্সার আসবে। এটা হচ্ছে যে টেক্সট কম্প্রিহেনশন ডাবলটা। আর ট্রিপলটাও হচ্ছে গিয়ে যে ওরকম তিনটা শূন্যস্থান এবং তোমাকে হচ্ছে যে এখান থেকে এই তিনটা থেকে তুমি ব্ল্যাক ওয়ানে বসাবা যে কোনো একটা, এই তিনটা থেকে তুমি ব্ল্যাক বসাবা, এই তিনটা থেকে তুমি ব্ল্যাক থ্রিতে বসাবা। আচ্ছা, গেল হচ্ছে যে ব্ল্যাক টেক্সট কম্প্রিহেনশন। আর আমাদের তাহলে দুই টাইপের আমরা ইন ব্রড সেন্সে দুই টাইপের কোশ্চেন পাইছি আমরা, একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আর একটা হচ্ছে টেক্সট কম্প্রিহেনশন। আর তাহলে আমাদের যে সাথে যেটা থেকে গেছে সেটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। তো সেন্টেন্স ইকুইভ্যালেন্স দেখো যে সেন্টেন্স ইকুইভ্যালেন্স হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি শূন্যস্থান, বাট টেক্সট কম্প্রিহেনশন থেকে ডিফারেন্স কিভাবে। তো দেখো হচ্ছে এখানকার অপশন গুলো হচ্ছে গিয়ে যে স্কোয়ার সাইজের, তার মানে কি মাল্টিপল অ্যান্সার হতে পারে যেটা আমরা জানি, বাট টেক্সট সেন্টেন্স ইকুইভ্যালেন্সের ক্যারেক্টারিস্টিক্স, ইউনিক ক্যারেক্টারিস্টিক্স হলো যে আমাকে অলওয়েজ দুইটা অ্যান্সার করতে হবে। টেক্সট কমপ্লিট টেক্সট সেন্টেন্স ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে জাস্ট আমাকে দুইটা অ্যান্সার করতে হবে, যে কোনো দুইটা। মানে যে কোনো দুইটা কিভাবে যে সেম মিনিং দেয়, ঠিক আছে, সেম মিনিং দেয়, সেরকম হচ্ছে কি যে আমাকে দুইটা অ্যান্সার করতে হবে। যে ধরো ফর এক্সাম্পল অর্থোডক্সের সাথে অরিজিনাল, এই দুইটা হচ্ছে যে ফর এক্সাম্পল সরি অর্থোডক্সের সাথে হচ্ছে অরিজিনাল যায় না, অর্থোডক্সের সাথে কনভেনশনাল যায়, ফর এক্সাম্পল ধরো এটা, ঠিক আছে। সো মানে সেম মিনিং দেয়, সেই জিনিসটাকে হচ্ছে গিয়ে যে তোমাকে এখানে বসাতে হবে, যে দুইটা ওয়ার্ড তুমি যদি বসাও বাক্যর অর্থটা কাছাকাছি থাকবে, সেমই থাকবে, সো সেটাকে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স বলে। তো সবসময় নট নেসেসারি যে অ্যান্সার চয়েস গুলা হচ্ছে সিনোনিমই হইতে হবে, মোস্টলি সিনোনিম হয়, বাট সবসময় যে সিনোনিম হইতে হবে বাট নট নেসেসারিলি সিনোনিমাস হইলেই হবে, মানে সেম কাছাকাছি মিনিং হইলেই হবে, একদম যে হুবহু সিনোনিম হইতে হবে নট নেসেসারিলি, বাট মিনিংটা মানে এখানে তুমি যখন বসাবা তখন সেন্টেন্সটার মিনিং যাতে একই রকম অথবা সেন্টেন্সটা যাতে ইকুইভ্যালেন্স মনে হয়, এই কারণে এটার নাম হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। সো একসাথে অনেকগুলো কোশ্চেনের টাইপ জানছো, সো এটা নিয়ে হচ্ছে যে বাফেলড হওয়ার কিছু নাই, কারণ এই জিনিসগুলো হচ্ছে যে তোমরা যখন বারবার প্র্যাকটিস করবা, সো এই জিনিসগুলো অটোমেটিক হচ্ছে করতে 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 মাথায় চলে আসবে। যেমন এখন তোমরা হচ্ছে যে ম্যাথ করতে করতে একটা প্যাটার্ন দেখতেছো, একটা অভ্যস্ত হওয়ার ব্যাপার চলে আসছে। সো এই এই জিনিসগুলো হচ্ছে যে করতে করতে একটা ব্যাপার চলে আসবে, মানে অভ্যস্ততা চলে আসবে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে হচ্ছে যে জাস্ট আনমিউট করে বলে ফেলো। ভাই হুম হুম, গো হেড। আহ, ভাই কোয়ান্টার ভার্বালের হচ্ছে পার্ট বাই পার্ট 30 মিনিটস করে টাইম, বাট আমি যদি হচ্ছে কোয়ান্টে আমার এত সময় না লাগে তাহলে কি মানে ওটা আমি ভার্বালের জন্য পাবো, নাকি হচ্ছে গিয়ে আলাদা আরেকটা পার্টে গেলে তখন আবার নতুন করে 30 মিনিট শুরু হবে? নতুন করে শুরু হবে, একটা আরেক জায়গায় ট্রান্সফার হয় না। Okay.
সো তোমার হচ্ছে কি যে টাইমিংটার মধ্যেই তোমাকে দিতে হবে। সো এই 20টার জন্য 30 মিনিটই পাবা। তুমি যদি ধরো দ্রুত শেষ করে ফেললো এখানে তুমি কিছু করাটাই, তাহলে তুমি নেক্সটটাতে গেলে তখন তোমার এই সময়টা হচ্ছে গিয়ে যে টোটালি আহ মাইট যাবে, বা টোটালি হচ্ছে যে শেষ হয়ে যাবে। তখন তোমার নতুন করে টাইমিং শুরু হবে নতুন সেকশনের জন্য। আর কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে বলে ফেলো। ভাই আপনার টাইমিং এ কোনো প্রবলেম হয়েছিল? ও মাই গুডনেস, ও যখন এই কোশ্চেনটা বলতেছিল তখনই তো হচ্ছে যে আমি চিন্তা করতেছি আর এটা হইলে কত ভালো হইতো। কারণ আমার ম্যাথ করতে দেখা যাচ্ছে যে আমি 20 মিনিট 25 মিনিটের মধ্যে আমার ম্যাথ শেষ হয়ে যায়। সো ওই সময়টা কিন্তু ভার্বাল করতে গেলে দেখা যাচ্ছে যে আমি পুরো 30 মিনিটেও হচ্ছে যে 20টা শেষ করতে পারি না, স্টিল এখনো না। সো ইটস সো এইটা হচ্ছে যে প্রবলেমেটিক। মানে শেষ করতে পারি না সেটা না, কিন্তু যেভাবে শেষ করতে চাই বা ধরো হচ্ছে একটা কনফিডেন্সের সাথে শেষ করার ব্যাপার আছে না, ওইটা শেষ করতে পারি না, রাশের মধ্যে শেষ করতে হয়। সো ওই জিনিসটা প্রবলেম হয়। সো এটা ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউর ক্যাপাবিলিটি। ঠিক আছে, ধরো হচ্ছে গিয়ে অ্যাজ এ টিচার যখন আমি এখন তোমাদেরকে বলতেছি আমি একটা কমফোর্ট জোনের মধ্যে আছি, কারণ আমার টাইমিং লিমিট নাই। হয়তো আমি কোশ্চেনটা দেখে আসতে পারতেছি, অথবা এগুলো দেখে দেখে করতে করতে আমার অবশ্যই অ্যান্সার গুলো মুখস্থই হয়ে গেছে এখন একরকম। সো বাট ইন জেনারেলি কি হয়, ইন জেনারেলি হয় কি, ওই যে তোমাদেরকে যে বারবার রিড থিওরি পড়তে বলি না, এই কারণে বলতে বলি যে যত তোমরা ওই ধরনের রাইটিং এর সাথে অভ্যস্ত হবা ততই তোমরা হচ্ছে গিয়ে যে মানে টাইমিং এর মধ্যেই অ্যান্সার গুলো শেষ করতে পারবা। ওইটার সাথে রিডিং এর সাথে অভ্যস্ত না হইলে, বা বই অনেকে দেখবে হচ্ছে কি যারা ভালো রেজাল্ট করে জেনারেল ভার্বাতে, তারা হচ্ছে গিয়ে যে দেখা যাচ্ছে যে অনেক আগের থেকে তাদের ইংলিশের বইগুলো পড়ার অভ্যস্ততা আছে। তো এই অভ্যস্ততা থাকার কারণে তারা খুব দ্রুত এই সেন্টেন্স গুলো পড়তে পারে। যেমন ফর এক্সাম্পল এই সেন্টেন্স গুলো, এটা অবশ্যই উদাহরণটা অবশ্যই তোমাদেরকে আরো কয়েকদিন পরে দিলে তোমরা হয়তো আরো বেশি রিলেট করতে পারবা। যে ধরো হচ্ছে একই ইংলিশ জিনিস, ধরো হচ্ছে এই একই ইংলিশের সেন্টেন্স, এটা যদি তোমাকে বাংলায় দিই তুমি খুব দ্রুত যত প্যাচাই লিখি না কেন বাংলায় যদি দেই, ঠিক আছে, তো তোমাকে দিলে দেখা যাবে যে তুমি দ্রুত পড়তে পারবে এবং খুব দ্রুত অ্যান্সার গুলো বের করতে পারবে, খুব দ্রুত হচ্ছে যে অ্যানালিটিক্যাল রিজনিং গুলো করে ফেলতে পারবে। কিন্তু প্রবলেম হচ্ছে কি যে যখন ইংলিশ আসতেছে তখন আমাদের মাথা হচ্ছে কি যে দ্রুত কাজ করে না, কারণ আমরা এটার সাথে অভ্যস্ত না। তো যারা দেখা যাচ্ছে যে এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে তারা খুব দ্রুত করতে পারে। সো এই কারণেই বলি যে মানে প্যাসেজ বা হচ্ছে পড়ার পেপার পড়ার অথবা ওই যে রিড থিওরি পড়ার অভ্যাসটা, তো রিড থিওরি তো ইন জেনারেল শুরুতে আমরা সাজেস্ট করি, এরপরে তো অবশ্যই নিউজ পেপারের আর্টিকেল গুলো পড়তে হবে। সো ওইটা এগুলোর সাথে অভ্যস্ত যত না হইতে পারবা তখন হচ্ছে কি যে ভার্বালের স্কোরটা ভালো আসবে না। এবং ভালো আসবে না বলতে কি, যারা পড়বে না তারা তাদের রেজাল্টটা খুবই ডিজাস্টার আসবে ভার্বালি, এটা হচ্ছে যে স্বাভাবিক। আবার আরেক দিকেও ইয়ে আছে। এখন যখন তোমাদের সাথে কথা বলতেছি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি যে একটা লার্জ পুল অফ স্টুডেন্টস এর সাথে কথা বলতেছি, যেখানে এক একজনের ইচ্ছা বা এক একজনের ক্যারেক্টারিস্টিক্স অথবা এক একজনের গোল অবজেক্টিভ ডিফারেন্ট, এবং সার্কামস্ট্যান্স ডিফারেন্ট। কেমন যে ধরো ফর এক্সাম্পল হয়তো কেউ চাচ্ছ যে আমি একদম জিআরিতে ফাটায় দিব, ঠিক আছে, আমার এই স্কোর উঠাবো, আমার এটা স্বপ্ন, আমি এটা করবো, এটা কারো মাথায় আইডিয়া আছে যে আমি ভালো জায়গায় যেতে হলে তো ভালো স্কোর লাগবে ওইটা। আমি বলতেছি যে না, আমেরিকাতে তো সবগুলোই ভালো, আমি আর একটাতে হইলেই হইলো, যেতে পারলেই গেলাম। সো তাদের তাদের চিন্তা ভাবনা একরকম। আবার ধরো হচ্ছে কি যে ফর এক্সাম্পল ইকোনমিক্স এর একটা স্টুডেন্টের জন্য দেখ, বা সায়েন্সেরও মোস্টলি ইঞ্জিনিয়ারিং এ বিশেষ করে দেখা যায় যে কোয়ান্টের পার্টটা বেশি ইম্পর্টেন্ট। ভার্বাল ওকে, কোন রকম মানে 150 প্লাস স্কোর হলেই মোটামুটি ওকে ফাইন, ইভেন 140 প্লাস স্কোর হলে ওকে ফাইন। সো দেখা যাচ্ছে যে তারা ভালো ভালো ইয়াতে যেতে পারতেছে, মোটামুটি অ্যাটলিস্ট মিড রেঞ্জের ভালো ইউনিভার্সিটি যেতে পারতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে আবার অন্য ডিপার্টমেন্টের জন্য এই জিনিসগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে না, ভার্বালটা আরেকটু ইম্পর্টেন্স ইয়া করে আর কি। সো এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি
করে, তোমার নিজস্ব লক্ষ্যের উপর ভ্যারি করে। যেমন ওইদিন আমি পোস্ট দিছি যে জিআরই 290+ পেয়ে হচ্ছে যে তোমার কেমিস্ট্রি ফিজিক্স এর লোকজন হচ্ছে যে খুব ইজিলি ভালো ভালো ইউনিভার্সিটি গুলাতে, মানে মিড র্যাঙ্কের ভালো ইউনিভার্সিটি গুলাতে হচ্ছে ফুল স্কলারশিপ নিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ তারা ওই যে অন্যান্য তাদের রেজাল্ট রিসার্চ ওগুলাকেই বেশি প্রাধান্য দিচ্ছে জিআরই স্কোর থেকে, ওই ডিপার্টমেন্ট বা ওই ডিপার্টমেন্ট গুলার হচ্ছে যে ডিমান্ড এতই বেশি যে ওই মার্জিনটা নেমে যায় নিচে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে সোশ্যাল সায়েন্সে দেখা যাচ্ছে যে হয়তো একটু মোটামুটি স্কোর থাকা লাগে। সো একটা ডিপার্টমেন্টে এটা তোমাদের সার্কামস্টেন্স, তোমাদের টার্গেটের উপর ডিপেন্ড করে। সো এই কারণে হচ্ছে যে যে যার মতো করে হচ্ছে প্রিপারেশন নিবা। এখন যদি তুমি বলো যে না আমার টার্গেট 300+, তাহলে তোমার জন্য একরকম, তোমার টার্গেট 310 তোমার রকম একরকম, তোমার 320 330+, দেন তোমার টার্গেট হবে হচ্ছে কি যে আরেক রকম। সো এটাই। সো সিনিয়রদের সাথে আরেকটা জিনিস বলি যে ক্লাবে তো হচ্ছে যে আমরা তোমাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করতেছি, ইন জেনারেল গাইডেন্স গুলো দেওয়ার চেষ্টা করতেছি, বাট কিছু কিছু গাইডেন্স আছে সেটা টেইলর মেড হইতে হয়। যে টেইলর মেড বলতে তোমাদের পার্সোনালি তোমার জন্য কোনটা ভালো হবে সেই জিনিসটা আর কি। তো ওই জিনিসটা দেখা যাচ্ছে যে, তো আমি এখানে যখন একটা জেনারেল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলতেছি তখন তো ওই জিনিসটা করা সম্ভব হয় না। সো এই কারণে হয় কি যে বেটার হয় যে অলওয়েজ তোমাদেরকে আমরা এনকারেজ করতেছি, এবং সামনে থেকে দেখবো হচ্ছে সামনের বছরে বলতে হচ্ছে জুনের পরে আর কি, মানে সামনের বছর বলতে আমরা এই কারণে বলতেছি যে নেক্সট ফিসকাল ইয়ারে। সো নেক্সট ফিসকাল ইয়ারে দেখা যাবে হচ্ছে আমরা বিভিন্ন বড় ভাই আপুদেরকে হচ্ছে নিয়ে প্রোগ্রাম করার চেষ্টা করব, ডিপার্টমেন্ট কেন্দ্রিক প্রোগ্রাম গুলো করার চেষ্টা করব। এবং তোমাদেরও উচিত যে তো মানে ডিপার্টমেন্ট কেন্দ্রিক বড় ভাই আপুরা যারা বাইরে গেছে তাদের সাথে যোগাযোগ বাড়ানো, তাদের কাছ থেকে এই জিনিসগুলো বুঝারও যে আমাদের ডিপার্টমেন্টের কি অবস্থা, কোন ধরনের ইউনিভার্সিটি যেতে হলে কিরকম লাগবে, বা কোথায় ফোকাস করা উচিত, কি জিনিসটাতে আমার প্রোফাইলটাকে একটু স্ট্রং করবে। ওই জিনিসগুলো হচ্ছে যে তোমার নিজেরা, তুমি যদি মনে করো যে ক্লাব থেকে সব পেয়ে যাবে তাহলে হবে না, নিজেরা নিজে খুঁজে বের করতে হবে। সরি। আচ্ছা, সো নিজের খুঁজে বের করতে হবে, এবং বড় ভাই আপুদের সাথে হচ্ছে কি যোগাযোগটা আসলে বৃদ্ধি করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে টু গেট স্কলারশিপ। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, ফান্ডের ব্যাপারে যেহেতু আমরা মানে আপনারা বলেন যে হচ্ছে বিভিন্ন প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করতে, তারপর হচ্ছে তারা ফান্ডের ব্যাপারটা দেখে, কেউ হাফ পায় কেউ ফুল পায়, কিন্তু স্কলারশিপের ব্যাপারটা কেমন, মানে কত স্কোর তোলা লাগে বা এগুলো সম্পর্কে তো আমাদের ধারণা নাই যে স্কলারশিপের জিনিসটা কিভাবে কি করে। আচ্ছা, আমি মনে হয় এই কোর্সগুলো শুরুতে মনে হয় একটা ইয়াতে এটা ভালো করে বুঝাইছিলাম। কত স্কোর তোলা লাগে এই জিনিসটা বললাম না, অ্যান্সার করাটা ডিফিকাল্ট। এটা মানে আমরাও হচ্ছে যে একটু কি জানি বলে, একটু কি ওয়ার্ড বলবো এই জায়গায়, একটু অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায় যে এটার অ্যান্সার করতে গেলে, কারণ এটার কোনো ডাইরেক্ট অ্যান্সার নাই। ঠিক আছে, তুমি কোন ডিপার্টমেন্টে আসছো, কোন বছরে অ্যাপ্লাই করতেছো, এই বছরের অ্যাপ্লিকেশন পুল কি, কোন ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতেছো সেটার উপর ডিপেন্ড করে। এখন ইউএসএ তে 4,500-এর উপরে হচ্ছে যে ইউনিভার্সিটি আছে যেখানে গ্রাজুয়েট সাবজেক্টে পড়ালেখার জায়গা আছে। ঠিক আছে, এবং এত প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট লাগে, গ্রাজুয়েট স্টুডেন্ট, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে অলমোস্ট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে তারা অনেকগুলো স্টুডেন্ট নেয় এবং তাদেরকে ফান্ডিং সহকারে নেয়। ঠিক আছে, সো এবং হার্ভার্ডে যে ধরনের স্কোর নিয়ে নিবে লোক, নিশ্চয়ই ইউনিভার্সিটি অফ সেই রকম নিবে না। আবার আরেকটা ধরনের লিবারেল আর্টস ইউনিভার্সিটি গুলোতে নিশ্চয়ই এরকম নিবে না। সো ডিপেন্ড করে হচ্ছে যে তুমি কোথায় অ্যাপ্লাই করতেছো, কিভাবে অ্যাপ্লাই করতেছো। সো এই জিনিসগুলোর জন্যই আমি বলতেছিলাম যে তোমাদের সিনিয়র বড় ভাইদের সাথে, তোমার ডিপার্টমেন্টের সিনিয়র বড় ভাইদের সাথে কথা বললে তুমি সবচেয়ে বেশি এখানে ভালো আইডিয়া পাবা। সো আমি কেমিস্ট্রি একটা জিনিস আমি দেখছি স্ট্রাকচার মানে প্যাটার্ন, সে কারণে হয়তো ওইটা নিয়ে ওই দিন পোস্ট দিচ্ছি। ঠিক আছে, সো আমি এরকম না যে আমি সব জানতাম, সব ডিপার্টমেন্টের সম্পর্কে আমার আইডিয়া আছে। তো ইভেন হচ্ছে গিয়ে যে একটা ইয়ারা
তোমার সিনিয়র বড় ভাইরাও দেখা যাবে যে হয়তো একটা পার্টিকুলার রেঞ্জে ভালো কথা বলতে পারবে, আরো বেশি উপরে বা আরো বেশি নিচের কি অবস্থা সেটা খুব বেশি তারা জানবে না। সো সে যেই জায়গায় গেছে, যেরকম ভাবে গেছে, সেইখানটার সম্পর্কে সবচেয়ে বেশি ভালো বলতে পারবে। সো জিআরই স্কোর তোমরা তোলার চেষ্টা, ইন জেনারেলি আমরা বলি জিআরই স্কোর তোলার চেষ্টা করো 310 এট লিস্ট, বাট 300 প্লাস পেয়েই হচ্ছে যে অনেক লোকজন হচ্ছে যে বাইরে যাচ্ছে, যে কোনো রিগার্ডলেস অফ দেয়ার ডিপার্টমেন্ট, অনেক লোকজনই হচ্ছে যে বাইরে যাচ্ছে ফুল স্কলারশিপ নিয়ে। সো অ্যাগেন জিআরই স্কোর ইজ জাস্ট এ নাম্বার অফ জাস্ট এ টেস্ট। এটা ছাড়াও তোমার প্রোফাইলে তোমার নিজের পড়ালেখার সিজিপিএ, তোমার রিসার্চের এক্সপেরিয়েন্স, তোমার স্টেটমেন্ট অফ পারপাস হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, লেটার অফ রিকমেন্ডেশন মানে তোমাদের প্রফেসরের লেটার অফ রিকমেন্ডেশন, সিভি, তারপর তোমরা যদি রাইটিং স্যাম্পল দিতে পারো, আরো অনেক কিছু আছে। ওই জিনিসগুলো নিয়ে সামনে প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। তো ওই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, নট অনলি ওয়ান থিং। সো রাদার বেস্ট হয় তোমরা, আমি বলছিলাম যে হায়ার স্টাডি অ্যাব্রোড গ্রুপটাতে তোমরা ইয়াগুলা হচ্ছে যে ফাইলস গুলা পড়া শুরু করো। ফাইল সেকশনের জিনিসগুলো হচ্ছে যে এগুলো নিজেরা খেটে যদি না বের করো তোমাদের যাওয়া হবে না, এটা হচ্ছে যে স্বাভাবিক ব্যাপার। কারণ এখানে অনেক কিছু জানার ব্যাপার আছে, টেইলার মেড অনেক কিছু বোঝার ব্যাপার আছে, যে তোমার ডিপার্টমেন্ট, তোমার তুমি কোথায় ইন্টেন্ডেড, কোন রেঞ্জের ইউনিভার্সিটি যেতে যাচ্ছ, সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু হয়। সো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে এবং তোমাকে খুঁজে বের করতে হবে, কারণ এটা ইজ এ ভাস্ট এরিয়া এবং অনেকগুলো ডিপার্টমেন্ট, সবকিছু একজনের পক্ষে জানা সম্ভব না। সো এই জিনিসগুলো খুঁজে 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 তোমাকেই বের করতে হবে। ওকে, সো আমরা অনেক কথা বলছি, আমি আর কোশ্চেন নিচ্ছি না, কারণ দেখা যাচ্ছে যে কোশ্চেনটা আসলে আমাদের আজকে ক্লাসের বাইরে বেশি চলে যাচ্ছে। সো এই কারণে এই কথাগুলো হচ্ছে যে ক্লাস শেষে হচ্ছে বললে মনে হয় বেটার। আচ্ছা, সো আমরা আজকে হচ্ছে যে প্র্যাকটিস করব। সো ডাইরেক্ট আমরা হচ্ছে যে প্র্যাকটিসে যাচ্ছি। সো প্র্যাকটিসে যাওয়ার আগে আমি গত বছরের তাতে হচ্ছে যে আরেকটু গুছিয়ে ক্লাস নিতে পারতাম, কারণ ওই সময় আমার সময় বেশি ছিল বা প্রিপারেশন আরো বেশি নিতাম। কিন্তু যেহেতু এরকম সময় নিয়ে তো সবসময় করা যাবে না, সো স্টিল আমি হচ্ছে যে তোমাদেরকে আমার বেস্ট অফ অ্যাবিলিটিতে বোঝানোর চেষ্টা করব। ভার্বালের মেইন প্রবলেমটা কি সেটা বলি। ভার্বাল প্রিপারেশন থেকে বলবো যে মানে কোচিং এর ক্ষেত্রে ম্যাথটাতে আমরা যত বেশি কমফোর্টেবল ফিল করি বুঝাইতে পোলা পয়েন্টকে, ভার্বালে আসলে বেশি কমফোর্টেবল ফিল করি না। এই কারণে, কারণ ম্যাথে একে তোমাদের বেসিক্স ভালো থাকে, যেটা আমি শুরু থেকে বলে রাখতেছি। 2 নাম্বার হচ্ছে যে ম্যাথের টপিকস ওয়াইজ পড়ানো যায়, যেহেতু আমরা আজকে ফাংশন, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, ইনইকুয়ালিটি এভাবে গুলো হচ্ছে যে পড়ানো যাচ্ছে। কিন্তু ভার্বালে এরকম কোনো টপিক বেস নাই, আমি হচ্ছে কোশ্চেন টাইপ ধরে পড়াইতে পারি। সো এটাই। সো যেটা হয় যে আসলে ভার্বালে যেটা করতে হয় যে ওই কতগুলো প্র্যাকটিস করাই দিতে হয়, কিভাবে প্র্যাকটিস করতেছি সেটা একটু দেখতে হয়। এই স্ট্র্যাটেজি গুলো হচ্ছে যে কিভাবে অ্যান্সার গুলো করতেছি সেই স্ট্র্যাটেজি গুলো বুঝতে হয়। দ্যাটস ইট। দেন ইটস অল অ্যাবাউট ইউর প্র্যাকটিস। এখানে নতুন করে আসলে বোঝানোর কিছুই নেই, তোমাদের নিজেদের প্র্যাকটিস করে 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 করতে হবে। সো আসলে ভার্বালে ক্লাস খুব বেশি নেওয়া মানে হচ্ছে কি জাস্ট এইটুকুই যে কোশ্চেন গুলোকে সলভ করে দিচ্ছি, বাট আলটিমেটলি নতুন কিছু বলার নাই। ঠিক আছে? সো যেটা প্রবলেম, দুইটা জিনিস মেইন প্রবলেম হয়। ফার্স্ট অফ অল প্রবলেম হয় হচ্ছে যে ওয়ার্ড যায় না, যে জন্য ভোকাবুলারি গুলো মুখস্থ করতে হয়। সেকেন্ড অফ অল কোশ্চেন সেন্টেন্স স্ট্রাকচার এখানে অনেক মানে একাডেমিক রাইটিং স্ট্রাকচার তো অনেক কিছু এখানে দেখা যায়। সো ওই স্ট্রাকচারের সাথে অভ্যস্ত না থাকার কারণে কমপ্লেক্স দেখা যাচ্ছে মাঝে মাঝে 4-5 লাইনের, এই যে দেখো এই 4-5 লাইনে হচ্ছে কি যে একটা সেন্টেন্স হচ্ছে। সো এই জিনিসগুলো দেখা যাচ্ছে এত কমপ্লেক্স গুলো হচ্ছে যে সাথে অভ্যস্ত না। সো এইটার সাথে অভ্যস্ত হওয়া আর সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে বোঝা, তারপরে অ্যান্সার করা, তারপরে অ্যান্সার গুলো করা আর কি। সো এটার সাথে অভ্যস্ত হওয়া আর কি। সো যে ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস হিয়ার ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। ঠিক আছে? তোমাকে আসলে কোচিং করায় খুব বেশি একটা লাভ হবে না আনলেস ইউ আর নট ডুইং এনাফ প্র্যাকটিস। সো ধুমায় প্র্যাকটিস করতে হবে, আর অ্যাটলিস্ট পরীক্ষার আগে 2-3 মাস তো হচ্ছে গিয়ে যে জিআরই ছাড়া দুনিয়াতে কিছুই চেনা যাবে না, এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু সিকিউর এ গুড স্কোর। সো আগেই বলছিলাম যে কার কোনটা টার্গেট সেটার উপর ডিপেন্ড করে।
ঠিক আছে, কার কত টার্গেট সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, সো কথা অনেক বলে ফেলছি, আসলে আমরা প্র্যাকটিসে যাই। সো টেক্সট কম্প্রিহেনশনে আমরা স্ট্র্যাটেজি গুলো আগে শেখার চেষ্টা করি। তোমাদেরকে যে তিনটা ফোল্ডারের মধ্যে ভিডিওগুলো, কয়েকটা ভিডিও দেখার কথা বলছি, ওই ভিডিওগুলো দেখলে অ্যাটলিস্ট তোমরা একটু ক্লিয়ারিটি তোমাদের চলে আসার কথা যে আসলে কোন স্ট্র্যাটেজিটা ফলো করে অ্যান্সার করা উচিত। আচ্ছা, সো আমি ওই জিনিসগুলো হচ্ছে কি যে আমিও বলবো, আর পাশাপাশি তোমাদেরকে হচ্ছে একটু স্লাইড থেকেও দেখাবো পরে যে স্ট্র্যাটেজিটা কি ছিল, একটু গুছিয়ে দেখাবো, কিন্তু গুছিয়ে দেখানোর আগে তোমরা এমনি এমনি বুঝবা, কারণ এই জিনিসগুলো খুবই ইজি। ফার্স্ট অফ অল কি করতে হয়, এখানে যে একটা সেন্টেন্স এখান থেকে যে কোনো একটা এখানে বসবে, কিন্তু কিভাবে আমরা বুঝবো? পুরো সেন্টেন্সটা যখন পড়বো আমরা, তো ওই সেন্টেন্সের মধ্যেই ক্লু থাকবে যে এখানে কি হবে। ঠিক আছে, এটা খুব সহজ ব্যাপার, তোমরা জানো ক্লু হবে। গুলার অ্যান্সার করতে হলে যেটা করতে হবে যে তোমরা কখনো এটা পড়তে পারবে না, মানে অ্যান্সার করার শুরুতে এটা যদি তোমরা মানে অপশনগুলো যদি তোমরা পড়ো, তাহলে দেখা যাবে যে তোমরা অলমোস্ট 50 to 60% টাইম তোমরা হচ্ছে যে ভুল অ্যান্সার করবা। কেন ভুল অ্যান্সার করবা? কারণ এখানে ওরা এমন কিছু ওয়ার্ড দিবে যেটা কনফিউজিং এবং মনে হচ্ছে যে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এটাকে সহজ কথায় বলে ট্র্যাপ অপশন। ঠিক আছে, সো ট্র্যাপ অপশন থাকবে। সো তুমি যদি প্রথমে এটা পড়ো, তো তোমার মনে হবে এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এরকম ট্র্যাপ থাকে আর কি। সো ফার্স্টে এইটা পড়া যাবে না, ফার্স্টে যেটা করতে হবে এটাকে সম্পূর্ণ ইগনোর করতে হবে, এট দ্য এন্ড একদম একদম শেষে হচ্ছে এটাকে নিতে হবে। ঠিক আছে, সো প্রথমে যেটা করতে হবে যে পুরো সেন্টেন্সটাকে আমরা পড়লাম, পড়ার পরে আমরা এখান থেকে ক্লু বের করতে চেষ্টা করলাম। তো ফার্স্ট অফ অল কি করলাম, পুরো সেন্টেন্সটা পড়লাম। সবার ফার্স্ট হচ্ছে কোশ্চেনের অ্যান্সার অপশনটাকে ইগনোর করলাম, তারপর হচ্ছে পুরো সেন্টেন্সটাকে পড়লাম। পুরো সেন্টেন্স পড়ার পরে এখান থেকে আমি বোঝার চেষ্টা করলাম বা ক্লু খুঁজে বের করার চেষ্টা করলাম যে এখানে কি অ্যান্সার হতে পারে। তারপর নিজের মনে মনে, স্টিল আমি কিন্তু এটা দেখি নাই, ঠিক আছে, নিজের মনে মনে হচ্ছে যে এখানে একটা কি হইতে পারে, নিজের মন থেকে একটা শব্দ বসায়া এটাকে অ্যান্সার করলাম। তারপর যেই শব্দটা আমি এখানে মনে মনে বসাবো, সেই শব্দের সাথে এখানে কোনটা যায়, এখানে কোনটা যায়, তখন ওটাকে মিলে দেখার চেষ্টা করলাম, যেটা মিলবে সেটা হবে অ্যান্সার। এটা হচ্ছে সিস্টেম। তো তুমি যখন নিজের মনে একটা সেন্টেন্সে মানে একটা ওয়ার্ড বসাবা, তারপরে মিলে দেখার চেষ্টা করবা, এই 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 স্ট্র্যাটেজিতে গেলে ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে রাইট অ্যান্সার হয় আর কি। সো আমরা হচ্ছে যে দেখি কিভাবে আমরা প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যান্সার করতে পারি। আচ্ছা, this composer has never courted popularity. Music composer has never courted popularity. Courted মানে হচ্ছে কি যে ইন ফেভার, কোনো কিছু ফেভারে আসে বা ইয়া করাটা। পপুলারিটি কখনোই এই কম্পোজারটা কখনোই পপুলারিটিতে আসে নাই। আচ্ছা, তারপর দেখো হচ্ছে এখানে একটা এটাকে কি বলে, ক্লোন ইউজ হয়েছে। সো যখন ক্লোন অথবা সেমি ক্লোন ইউজ হয় বাক্যে, ইংলিশ বাক্যে, ইংলিশ সেন্টেন্সে, সেটার মানে হয় কি যে ক্লোন অথবা সেমি ক্লোনের আগে যেই সেন্টেন্সটা আসছে, ঠিক সেম সেন্টেন্সটার মানে সেম মিনিং বলতে কি একই টাইপের মিনিং তার পরবর্তী সেন্টেন্সটাতেও থাকবে। এটা হচ্ছে যে ক্লোন বা সেমি ক্লোন। সো প্রথম ক্লোনে যখন বললো যে কম্পোজারটা হচ্ছে কখনোই পপুলারিটি পায় নাই, তার মানে পরের সেন্টেন্সে এমন কিছু একটা মিন করবে যে কখনোই পপুলারিটি পায় নাই। তো তো ওই কম্পোজার তার মানে একটা মেয়ে বোঝা যাচ্ছে। রাগড মডার্নিজম, রাগড মানে কি তোমরা জানো কিনা আমি জানি না। তো রাগের মিনিং হচ্ছে, তোমাদেরকে দেখাই, এই সিলেক্ট হয়ে রাখে। ওকে, সো রাগডের মিনিং হচ্ছে যে ইন এ জেনারেল সেন্স তো তোমরা দেখতেছো হচ্ছে রাফ বা আনইভেন, বাট এটা যখন হচ্ছে ফিগারেটিভলি কারো মডার্নিজম মানে কারো মতবাদ মতত্ব বা কোনো কিছুর সাথে আসে, তার মানে বোঝায় হচ্ছে গিয়ে যে একটা
অ্যাকচুয়ালি ডিরেক্ট মিনিংটা আমি তোমাদেরকে হচ্ছে বলতে পারতেছি না, মানে একটা নেগেটিভ সেন্স যে রাগ মানে হচ্ছে যে রাগ মানে ভাই বিদ্ঘুটে। স্টার্টিং, ইয়া হ্যাঁ হ্যাঁ স্টার্টিং, রাগ মানে এই তো স্টার্টিং ভাই, স্টার্টিং, স্টার্টিং রুক্ষ স্বভাবের। হ্যাঁ এই তো মানে বিদ্ঘুটে আর কি, বিদ্ঘুটে টাইপের। সো তো রাগ মডার্নিজম সিমস টু ডিফাই, সো তার যে রাগ মডার্নিজম সেটা হচ্ছে যে সিমস টু ডিফাই, ডিফাইও এটা নেগেটিভ ওয়ার্ড, তার মানে বোঝা যাচ্ছে যে তার যে রাগ মডার্নিজম, এই রাগ মডার্নিজমটা হচ্ছে যে সিমস টু ডিফাই, মানে হচ্ছে ডিফাই মানে হচ্ছে অস্বীকার করা, বা ধরো হচ্ছে যে কারো ধুর আজকে টাচটা কাজ করতেছে না ঠিক মতো। আচ্ছা, whatever it is, so seems to defy rather than to dash the audience. So audience কে একটা কিছু করতেছে, সেটা না করে দেখা যাচ্ছে যে করতেছে হচ্ছে ডিফাই করতেছে। সো আমরা দেখতেছি যে আমরা সাধারণত জানি যে যেটা আমরা বুঝতে পারছি যে কম্পোজার কখনোই পপুলারিটি পায় না। সো সেই কথাটা সেম এখানে বোঝাচ্ছে যে তার মডার্নিজম সিমস টু ডিফাই দা অডিয়েন্স। মাঝখানে এই অংশটা বুঝে যাও, মোটামুটি আপাতত ভুল থাকো আর কি, দেখো যে সেন্টেন্স স্ট্রাকচারটা বোঝানোর জন্য বলতেছি। আর রাগ মডার্নিজম সিমস টু ডিফাই দা অডিয়েন্স, তার মানে অডিয়েন্স এর সাথে আছে একটা নেগেটিভ ইমোশন তৈরি করতেছে তার রাগ মডার্নিজমটা, তাই না? রেদার দেন, তার মানে এখানে হচ্ছে কি তোমরা যদি ওই তিনটা ভিডিওর ফোল্ডারটা দেখে আসো, তাহলে এখানে দেখবা হচ্ছে কি যে শিফট সেন্টেন্স হচ্ছে যে ব্যবহার করার কথা বলা হয়েছে, যে এখানে বলতেছে যে নেগেটিভ ইমোশন তৈরি করছে রেদার দেন পজিটিভ ইমোশন। আমি তোমাদেরকে এই সহজ ভাষায় এইভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তার যে রাগ মডার্নিজমটা আছে সেটা হচ্ছে অডিয়েন্সের সাথে নেগেটিভ ইমোশন তৈরি করতেছে রাদার দেন পজিটিভ, ঠিক আছে? সো এখন হচ্ছে পুরোটা পড়ো। আর মডার্নিজম সিমস টু ডিফাই রাদার দেন টু প্লিজ দ্য অডিয়েন্স, ঠিক আছে? আমি এখানে আমার নিজের ওন ওয়ার্ড ইউজ করলাম, প্লিজ দ্য অডিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, সো এবার এখন দেখি আমরা যে আমার ওয়ার্ডটার সাথে এখানে অপশনগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হয়। ইগনোর দ্য অডিয়েন্স হচ্ছে না, কারণ এখানে দেখো যে ডিফাইটা হচ্ছে গিয়ে যে নেগেটিভ আসছে, সো রেদার দেন এর পরে নিশ্চয়ই সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড আসবে। সো ইগনোর একটা নেগেটিভ ওয়ার্ড, সো এটা আসবে না। ডিসকাউন্টও সামহাট নেগেটিভ, সো এটাও আসবে না। ও ইটস আ পজিটিভ, সো দ্যাট কুড বি এন অ্যান্সার, সো আমরা এটাকে হাতে রাখি। তারপরে হচ্ছে গিয়ে যে টিচ তো কোনো ভাবে আসতেছে না, টিচ পজিটিভও না নেগেটিভও না, বাট টিচের এখানে কোনো অডিয়েন্সকে টিচ করতেছে এরকম কোনো ক্লু আমরা এখানে পাইনি। সো আমাদের ক্লুটা কি? নেভার কোটেড পপুলারিটি, কখনোই পপুলারিটি পায় না, এটাই আমাদের ক্লু। সো আচ্ছা, দেন কাউয়ের ভার্বের মিনিং হচ্ছে গিয়ে যে ইন্টিমিডেট করা বা কাউকে ভয় দেখানো। সো এখানে কাউ আসবে না, কারণ ডিফাই যেহেতু আসছে নেগেটিভ, তার মানে রেদার দেন টু ড্যাশটা হচ্ছে যে পজিটিভ হবে। সো এই কারণে হচ্ছে যে আমরা এখানে নেগেটিভ ওয়ার্ড নিচ্ছি না। সো জাস্ট অনলি পজিটিভ ওয়ার্ড আছে হচ্ছে যে ও, যেটা আমার প্লিজের সাথে মিলতেছে। সো আমার অ্যান্সার হবে হচ্ছে যে এটা, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কারা কারা বুঝো নাই তারা একটু বলো, আনমিউট করে বলো যে কিভাবে অ্যান্সার করছি আমি এই স্ট্র্যাটেজিটা, কে কে বুঝো নাই বা সেন্টেন্সটা বুঝো নাই কে কে, জাস্ট আনমিউট করে বলো। আচ্ছা, আশা করতেছি বুঝছো তোমরা। তো আমি আজকে আরো দুইটা হয়তো তোমাদের ক্যান্সার করে দেখাবো। সো তার পরেরটা হচ্ছে যে দেখো সেকেন্ড সেন্টেন্সটা, দ্য স্লাইড অফ এ সিঙ্গেল অ্যাক্টর। সো আমাদের প্রথম চিন্তা ভাবনা কি যে আমরা এটা পড়বো না, এটা দেখে অ্যান্সার করার চেষ্টা করবো না, আগে অ্যান্সার করে তারপর এটা দেখার চেষ্টা করবো। সো এটাই হচ্ছে যে মেইন স্ট্র্যাটেজি, বাকিটা হচ্ছে কি যে অটোমেটিক এমনিতেই চলে আসে। দ্য সাইট অফ এ সিঙ্গেল অ্যাক্টর পোর্ট্রেইং সেভারাল ক্যারেক্টার্স, এটা এখানে তোমাদের এই সেন্টেন্সটা বুঝতে সমস্যা হবে অনেকের, কারণ যেহেতু দেখা যাচ্ছে যে অলমোস্ট 2-2.5 লাইনের একটা মাত্র সেন্টেন্স। সো
দেখো আমরা এটাকে কিভাবে হচ্ছে কি যে ব্রেক করে করে বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল মনে রাখবা যে কোনো সেন্টেন্সের মেইন তিনটা পার্ট হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কি যে ভার্ব, তারপর হচ্ছে কি যে অবজেক্ট। এই তিনটা হচ্ছে যে মেইন পার্ট থাকে, মাঝে মাঝে হয়তো অবজেক্টও থাকে না। সো বাকি যে প্রিপোজিশন, অ্যাডভার্ব বা বাকি যা আছে ওই জিনিসগুলোকে আমরা কাউন্ট করবো না, আমরা জাস্ট হচ্ছে এই যে মেইন তিনটা পার্টকে বোঝার চেষ্টা করবো সব সময়। আচ্ছা, সো সেকেন্ড কোশ্চেনটাতে আসি। দ্য সাইট অফ এ সিঙ্গেল অ্যাক্টর পোর্ট্রেইং সেভারাল ক্যারেক্টার্স ইন দ্য সেম সিন, এই পুরোটাই হচ্ছে গিয়ে যে খুব সম্ভবত আমাদের সাবজেক্ট। সো হয় কি, মেইন প্রবলেমটা হয় কি, দেখো যে সেন্টেন্স স্ট্রাকচারটা হয় যেটা আমি বললাম যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি যে এই সাবজেক্টটাকে আরেকটা সেন্টেন্স, আরেকটা বড় একটা সেন্টেন্স ইউজ করে ওইটাকে সাবজেক্ট হিসেবে ইয়ে করে। সো এই কারণেই দেখো যে আমি কিন্তু ভার্ব পাওয়ার আগ পর্যন্ত পড়ে গেছি, প্রথম ভার্বটা পাওয়ার আগ পর্যন্ত পড়ে গেছি, তারপর এটার আগ পর্যন্ত যে জিনিসটা আছে সেটার হচ্ছে যে মিনিংটা করার চেষ্টা করতেছি। একটা সময় হবে কি যে তোমরা এটা প্র্যাকটিস করতে করতে মানে রিডিং বা এই ধরনের টাইপের অফ সেন্টেন্স স্ট্রাকচারের সাথে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবো, তখন তোমাদেরকে এইভাবে চিন্তা করা লাগবে না হয়তো। বাট তুমি অটোমেটিক হয়তো মাইন্ডটা তোমার অটোমেটিকই এইভাবে চিন্তা করতে অভ্যস্ত হয়ে যাবে। বাট শুরুতে হচ্ছে তোমাদের সুবিধার জন্য এটা বলতেছি। দেখো, দ্য সাইট অফ এ সিঙ্গেল অ্যাক্টর, এটুকু একটা পোর্ট্রেইং সেভারাল ক্যারেক্টার্স, মানে একটা সিঙ্গেল অ্যাক্টর পোর্ট্রেইং সেভারাল ক্যারেক্টার্স। তার মানে কি, একই ক্যারেক্টার, ধরো এরকম হয় না যে একটা মুভিতে একই জন পার্সন 3-4টা চরিত্রকে হচ্ছে যে ইয়া করতেছে, দেখা যাচ্ছে যে একই জনই বাবা, একই জনই ছেলে, আবার একই জনই নাতি। সো এরকম দেখা যায় না। সো সেভারাল ক্যারেক্টার্স কে হচ্ছে যে পোর্ট্রেইং করতেছে ইন দ্য সেম সিন, একটা সিনে। তার মানে দেখা যাচ্ছে কি, আমরা দেখতেছি না একটা এরকম অনেকে দেখছি না যে একটা সিনেই দেখা যাচ্ছে যে চঞ্চল চৌধুরী দুইটা পার্ট, মানে দুইটা পার্টকে একই সিনে দেখা যাচ্ছে। আচ্ছা, সো এই যে একটা সিনে একজন সিঙ্গেল অ্যাক্টরকে সেভারাল ক্যারেক্টার্স কে পোর্ট্রে করতে দেখা যায়, এই জিনিসটা ইজ নো লঙ্গার, তো ইজ হচ্ছে কি যে আমার ভার্ব, নো লঙ্গার এ শক, এটার কোনো শক না টু দা এভারেজ মুভি গোয়ার। সো ইজ এর পরে যে অংশটা সেটা হচ্ছে কি যে আমার অবজেক্টিভ, ফর এক্সাম্পল। সো সো এটা হচ্ছে কি যে একই একটা সিনের মধ্যে একজন সিঙ্গেল অ্যাক্টর যে সেভারাল ক্যারেক্টারকে পোর্ট্রে করে, বা একটা সিঙ্গেল সিনে যখন একই ধর হচ্ছে গিয়ে চঞ্চল চৌধুরীকে 2-3টা চেহারা দেখা যাচ্ছে, এই জিনিস এখন এভারেজ মুভি গোয়ারের কাছে এটা এখন আর শক না। বাট ধর হচ্ছে 80s 90s এ ধর ফর এক্সাম্পল এটা শক ছিল যে একই ইয়াতে দুজনে কিভাবে দেখা যাচ্ছে, কিভাবে এরা কাজ করতেছে, এটা হয়তো এক সময় শক ছিল, বাট এখন এভারেজ মুভি গোয়ারের কাছে এটা ইজ নো লঙ্গার এ শক। সাচ এ স্পেশাল ইফেক্টস, ট্রিক্স করা কি, ট্রিকারি হ্যাভ বিকাম সো ড্যাশ, এই স্পেশাল ট্রিকারিতে এমন একটা কিছু হয়ে গেছে, এমন একটা কিছু বিকাম হয়ে গেছে যে এটার কারণে হচ্ছে কি ইটস এ নো লঙ্গার শক। সো আমাদের ক্লুটা হচ্ছে ইটস এ নো লঙ্গার শক। সো এটা এমন কিছু হয়ে গেছে যেটার কারণে ইটস এ নো লঙ্গার শক। তো কি হয়ে যাওয়ার কারণে নো লঙ্গার শক হয়েছে, কে বলতে পারবা? বলো, জাস্ট বলো যে কি হয়ে যাওয়ার কারণে মনে হচ্ছে যে এটা নো লঙ্গার শক। ভাই ফ্যামিলিয়ার, Common হয়ে পপুলার যেতে হতে পারে। পারে। কমন হয়ে গেছে। এটা সবার কাছে এখন পরিচিত হয়ে গেছে, তাই নিয়ে কেউ বেশি ভাই শুনতে পায় না। পপুলার বা হচ্ছে ফ্যামিলিয়ার বা সবার কাছে পরিচিত হয়ে গেছে। এক্স্যাক্টলি। সো তোমরা সবাই যেটা বলছো এটাই মোটামুটি দেখা যাচ্ছে যে এটা এতই দেখা যাচ্ছে যে বা এটা সবাই দেখে ফেলছে, মানে যে কোনো জিনিস প্রথমবার শক লাগে, বাট তুমি যখন বারবার দেখতে থাকবা, ও আচ্ছা ঠিক আছে। সো ওরকম, সো তাহলে আমরা ওরকম অ্যান্সার খোঁজার চেষ্টা করি। ইটস নট এন এক্সপেন্সিভ, নট এ স্পেশালাইজড, নট সিনিস্টার, কমন প্লেস। সো আমাদের অ্যান্সার হচ্ছে কমন প্লেস। ঠিক আছে। সো মেইন ট্রিক্সটা কি ছিল এখানে? মেইন ট্রিক্সটা ছিল হচ্ছে গিয়ে যে ফার্স্ট অফ অল তোমাকে এই সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝা, কিভাবে ভেঙে মিনিংটা করবা, সেই জিনিসটা হচ্ছে যে শেখাটা হচ্ছে তোমাদের ফার্স্ট এটাকে কি বলবো, হার্ডেল তোমাদের কাছে। সেকেন্ডটা হচ্ছে কি যে ক্লু অনুসারে এই সেন্টেন্সের মিনিংটা বের করে ফেলা। ঠিক আছে। আচ্ছা, আসো আমরা হচ্ছে কি যে আজকে আরেকটা করি।
কারো কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোনো প্রবলেম, কোশ্চেন? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সবার সেম যায় না, সবাই সেম টাইপের বুঝেও না। তো অনেক সময় হয় কি যে ক্লাসে অন্যদের পারফরমেন্স দেখে, বিশেষ করে যারা দ্রুত ধরতে পারে তাদের পারফরমেন্স দেখে যারা দ্রুত ধরতে পারে না তারা একটু ডিমোটিভেটেড হয়ে যায়। দ্যাটস এ রং কনসেপ্ট অ্যাকচুয়ালি। মানে রং কনসেপ্ট কি, মানে এটা খুব স্বাভাবিক, হিউম্যান নেচার, এটা আমি হলে আমারও হবে, খুবই স্বাভাবিক। বাট একটা কথা যেটা বলি যে মানে কেউ তো 330 জিআরিতে পায়, 340-এ 340ও পাইছে। আমি সাজিদ কামাল তো 340 পাইনি। আবার দেখা যাচ্ছে যে আমি যতটুকু রেজাল্ট করছি এটাও অনেকে করতে পারেনি, কিন্তু কারোটা কিন্তু থেমে নেই, সবাই কিন্তু বাইরে আসছে, সবাই কিন্তু পড়ালেখা করছে। আমার সময় আমার সাথে আমার মনে আছে একটা ছেলে 336 পাইছে, সে এখনো বাইরে যায়নি সামহাও, মানে তার টার্গেট অনেক বড়, তো দেখা যাচ্ছে 336 জিআরই দিয়েও হয়নি। তার রিসার্চ প্রোফাইলটাকে তাকে অনেক দিন ধরে গুছাইতে হয়েছে। এই বছরে সে একদম টপ ক্লাসে ইউনিভার্সিটিতে যাচ্ছে। আর আমার যেটা হয়েছে যে আমি ফার্স্টে মাস্টার্সে গেছি, পড়ছি, পড়া শেষ করে এখন আমি আমার পিএইচডি যাচ্ছি, এই আর কি। তো কারো একই যেটা আমি তোমাদেরকে আগে থেকে বলছিলাম যে ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই, কারণ যেমন বললাম যে 290 প্লাস পেয়েও হচ্ছে যে মানুষ যাচ্ছে। ইটস অল অ্যাবাউট ইউর এফোর্ট এবং ইউর ওভারঅল প্যাকেজ। শুধুমাত্র জিআরইতে রেজাল্ট খারাপ হইলো, অথবা আমার সিজিপিএ খারাপ, অথবা আমার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নেই এই কারণে আমি যেতে পারতেছি না, না, ইটস অল অ্যাবাউট ইউর হোল প্যাকেজ। এবং অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের বড় ভাইদের সাথে, বড় আপুদের সাথে হচ্ছে যে নিজ নিজ ডিপার্টমেন্টে তাদের সাথে হচ্ছে যে কমিউনিকেশন বাড়াও। নিজেরা নিজেরা হচ্ছে যে হায়ার স্টাডি অ্যাব্রোড গ্রুপ গুলাতে থেকে হচ্ছে যে ইনফরমেশন গুলা গ্যাদার করো। আচ্ছা, 3 নাম্বার সেন্টেন্সটা আমরা করি। তো 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা হচ্ছে অলমোস্ট 3.5 লাইনের একটা মাত্র সেন্টেন্স। সো আমরা স্টিল একই স্ট্র্যাটেজি ফলো করব। সো দেখা যাক কি হয়। আর্লি স্টাডিজ অফটেন, দেখা যাচ্ছে আমরা শুরুতে একটা ভার্ব পেয়ে গেছি, ওকে ফাইন। সো দেখা যাবে যে মাল্টিপল ভার্বও পাবো, সেটাকে কিভাবে ভাঙবো সেটাও আমরা দেখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর্লি স্টাডিজ অফটেন কনক্লুডেড দ্যাট, কি কনক্লুডেড করছে? সো কনক্লুডেড দ্যাট এর পরে যে জিনিসটা আসছে, পুরা সেন্টেন্সটা আসছে, সেটা এই ধরো হচ্ছে যে এইটাকে যদি আমি পুরা একটা সেন্টেন্স ধরো, তাহলে আর্লি স্টাডিজ এটা হচ্ছে কি যে আমার সাবজেক্ট, কনক্লুডেড এটা আমার ভার্ব, দ্যাট এর পরে যা আসছে পুরোটা হচ্ছে আমার অবজেক্টিভ। এটা হচ্ছে কি যে এইভাবে যদি আমি সেন্টেন্সটা চিন্তা করি। আচ্ছা, এখন যদি আমি এটাকে বাদ দিয়ে চিন্তা করি তাহলে আমাদের নতুন সেন্টেন্স শুরু হচ্ছে। তো নতুন সেন্টেন্স সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট ভার্ব এগুলাকে দেখে বোঝার চেষ্টা করবো যে মিনিংটা কি। দ্য পাবলিক ওয়াজ সামথিং, ঠিক আছে। সো দ্য প্রোপাগনিস্টিক ইনফ্লুয়েন্স অফ মাস কমিউনিকেশন। আচ্ছা, সো এখানে পাবলিক একটা সামথিং, মাস কমিউনিকেশনের সাথে কিছু একটা, যেহেতু এখানে কিছু নাই, সো আমাদের এখনই মিনিংটা করা ডিফিকাল্ট। সো নো প্রবলেম। আগে যেমন হচ্ছে কি যে শূন্যস্থানটা একটু দেরিতে ছিল, সো এই কারণে পুরো মিনিংটা করাটা সহজ ছিল। এখন দেখা যাচ্ছে সেন্টেন্সটা একটু আগেই চলে আসছে, সরি শূন্যস্থানটা একটু আগেই চলে আসছে, এই কারণে মিনিংটা দেখা যাচ্ছে যে এত স্মুথলি হচ্ছে না। বাট নেভার মাইন্ড, আমরা হচ্ছে যে পরবর্তী যে অংশটা আছে, তার মানে কি পরবর্তী যে অংশটা আছে এই অংশটার থেকে হচ্ছে যে ক্লুটা থাকার সম্ভাবনা বেশি। সো আমরা হচ্ছে যে মানে হচ্ছে যে গোয়িং ফরওয়ার্ড দেখার চেষ্টা করবো যে কি অবস্থা। বাট শিফট হচ্ছে, দেখো বাট তোমরা মনে শিফট হওয়ার এই ইয়াগুলো হচ্ছে যে ম্যাগুসের ভিডিও থেকে দেখছো, যে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সেন্টেন্স শিফট হয়, আবার নো শিফটের ভিডিও দেখছো যে সেন্টেন্স সেম ওয়েতে চলতে থাকে। সো এই জিনিসটা ফলো করাটা ইম্পর্টেন্ট। যেমন দেখা যাচ্ছে যে এখানে রেদার দেন এর পরে রেদার দেন দিচ্ছে, এই কারণে হচ্ছে যে পুরা সেন্টেন্সটা নেগেটিভ ভাইব দিলেও রেদার দেন এর কারণে শিফট হয়ে যাওয়ার কারণে এখানে আমাদের পজিটিভ ওয়ার্ড নিতে হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে এখানে কি হয়েছে, এখানে সব পুরাটা সময় সেম ভাইব দিয়ে দিয়েছে, কোনো সেন্টেন্স শিফট হয় নাই। সো আমরা এই কারণে একই টাইপের একই ভাইবের ওয়ার্ড চুজ করছি। সো এই শিফট হওয়া না শিফট হওয়া এই জিনিসটা হচ্ছে যে খেয়াল করতে হবে। আচ্ছা, বাট ওয়ান রিসেন্ট স্টাডি ইন্ডিকেটস দ্যাট, আচ্ছা আর্লি স্টাডিজ এক ধরনের জিনিস পাইছে, আর রিসেন্ট স্টাডিজ বাটের পরে আসছে, তার মানে কি আর্লি স্টাডিজ এর সাথে রিসেন্ট স্টাডিজ কন্ট্রাডিক্ট খাচ্ছে। এই বাটের কারণে আমি এই কথাটা আগে বুঝে গেছি পুরো সেন্টেন্স না পড়ে। ঠিক আছে, এইভাবে হচ্ছে যে আমাকে আমার মাইন্ডটাকে এভাবে
ভাই কথা শুনি না। ভাই মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। এই কোনখান দিয়ে চলে গেল? হ্যালো। ভাই বার দ্বারা কন্ট্রাডিক্ট বোঝাচ্ছে এই পর্যন্ত আমরা বুঝছি। আচ্ছা আচ্ছা, তো তার মানে বেশি দূর আগায় নাই। যাক, আচ্ছা, সো লেটস সি। সো আমরা বুঝতেছি যে এখানে কন্ট্রাডিক্ট হচ্ছে। সো আমরা যেটা দেখলাম যে রিসেন্ট ইয়া বলতে হচ্ছে মার্ক চেঞ্জ আনে না, বাস কদাচিৎ আনে। তার মানে কি আর্লি স্টাডিজ বলতেছি কি মার্ক চেঞ্জ আনে? তাহলে আমার এখানে সেন্টেন্সে কি হচ্ছে যে দ্য পাবলিক ওয়াজ ড্যাশ দ্য প্রোপাগনিস্টিক ইনফ্লুয়েন্স অফ মাস কমিউনিকেশন। তার মানে মাস কমিউনিকেশন দ্বারা পাবলিক কি হচ্ছে? ইনফ্লুয়েন্স হচ্ছে। ইনফ্লুয়েন্স হচ্ছে। সো আমরা এরকম কিছু একটা বোঝার চেষ্টা করব। সো দেখা যাচ্ছে দ্য পাবলিক ওয়াজ আনঅ্যাওয়ার অফ, এটা কি হয়? না, হয় না ভাই। আচ্ছা, হয় না। স্কর্নফুল, এরকম কোনো কিছু আমরা পাইনি। সাসসেপ্টেবল টু মানে কি মনে আছে তোমাদের? জি ভাই, ইজিলি পারসুয়েডেড সামওয়ান। হ্যাঁ, ইজিলি পারসুয়েডেড মানে যাকে খুব সহজে হচ্ছে গিয়ে যে পারসিউট করা যায়, বোঝানো যায় বা ইনফ্লুয়েন্স করা যায়। এবং এটা হচ্ছে যে তোমাদের যারা বায়োকেমিস্ট্রিতে পড়তেছো বা ধর হচ্ছে ফার্মেসি বা ওই রিলেটেড ডিপার্টমেন্ট গুলোতে পড়তেছো, তোমরা জানো যে সাসসেপ্টেবল আরেক মানে তোমাদের ইয়া আছে যে যেমন ধরো হচ্ছে ডিজিজের কোনো প্রতি রোগ, সাসেপ্টেবল। জি ভাই। ডিজিজের পরে যে কোনো ডিজিজের প্রতি যদি কারো ধর হচ্ছে যে জি ভাই। জিনগত ভাবে সাসসেপ্টেবল হতে পারে, যে বংশে ডায়াবেটিস আছে, সো হি ইজ অর শি ইজ অলসো সাসসেপ্টেবল টু ডায়াবেটিস। সো এটা আর কি যে ওইখানে পড়ার প্রতি ইনফ্লুয়েন্সড হওয়ার বা ওইখানের প্রতিও তার একটা কি বলবো, হোয়াটএভার ইট ইজ, বুঝতে পারছো তো? আচ্ছা, সো ইয়া আছে। সো সাসসেপ্টেবল আমাদের এখানে খুব ভালোভাবে ফিট হয়। আনইমপ্রেসড বাই তো হয় না। কোপিং উইথ
কেউ হয়তো আর্গুও করতে পারো, বাট কোপিং উইথ মানে এটা না যে মার্ক চেঞ্জেস আনা। তো সাসসেপ্টেবল হইলেই মার্ক চেঞ্জটার সাথে হচ্ছে যে বেশি যাচ্ছে। সো এই কারণে হচ্ছে সাসসেপ্টেবল টু এইখানে অ্যান্সারটা হবে। সো অ্যান্সার হবে হচ্ছে যে সি। আচ্ছা, এই হচ্ছে যে মোটামুটি আজকের ক্লাস। আর আমার হচ্ছে যে একটু দ্রুত শেষ করতে হবে আজকে, কারণ আমার ওই আরেকটা হচ্ছে ওই ইউনিভার্সিটিতে মিটিং পড়ে গেছে, সো এটা একটু পরে শুরু হবে। সো এটার জন্য হচ্ছে আমি একটু সময় নিয়ে আগে থেকে চলে যাচ্ছি। সো ওভারঅল তোমাদের কি বুঝতে, আজকের ক্লাসটা বুঝতে কেমন হয়েছে, বা একটু ফিডব্যাক দাও তো দেখি। বুঝতে সমস্যা নেই ভাই। নেক্সট ডেও কি আমরা এই ভার্বাল রিজনিং ইটিএস এর এই অফিসিয়াল গাইডটা করব নাকি? আম, যেটা তোমাদেরকে বলি যে প্রথমত যে ভার্বালের প্র্যাকটিসের জন্য তো আমরা ইটিএস এর ভার্বাল রিজনিং বিগ বুক থেকে হচ্ছে আরসিটিসি, আর যারা এফোর্ড করতে পারবো হয়তো তারা ম্যাগুস থেকে প্র্যাকটিস, বা আরো কিছু বই আছে সেগুলো পরে পরে বলবো না। এগুলো থেকে প্র্যাকটিস করা শুরু করো তোমরা, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে কি এটা একটু ইজি প্র্যাকটিস সেট, এটা ইজি। সো এই জিনিসগুলো একটু ইজি যাবে, সামনে হার্ড, মিডিয়াম, ভেরি হার্ড আছে। সো এক একজনের মানে শুরুতে হয়তো দেখা যাচ্ছে যে আজকে আমিও করাই দিচ্ছি দেখে হয়তো তোমাদের কষ্ট হয় নাই, বাট সামনে কঠিন সময় আসবে আর কি, মানে ভার্বাল নিয়ে এটুকুর জন্য প্রিপেয়ার থাকো। বাট স্টিল যে লাইগা থাকলেই হচ্ছে যে আমি যখন শুরু করছি তখন আমার অবস্থা তোমাদের মধ্যে যারা একটু নিচু সারি স্টুডেন্ট আছে, ভার্বাল নিচু সারি বলতে হচ্ছে যে যাদের ধরতে একটু কষ্ট হচ্ছে, বা বিশেষ করে যাদের ইংলিশের দুর্বলতা আছে, সেই ক্ষেত্রে আমি বলতেছি তাদের মতো ছিলাম আমি। কিন্তু হচ্ছে যে থ্রু প্র্যাকটিস হচ্ছে আমার এই ইমপ্রুভমেন্টটা আসছে আর কি, যতটুকু আসছে। সো প্র্যাকটিসটা হচ্ছে যে করতে হবে। সো তোমরা চাইলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে প্র্যাকটিস গুলো শুরু করে দাও নিজেদের মতো করেই। আর নেক্সট ক্লাসটা আসলে কিসের উপরে হবে, ওইটা হচ্ছে জিলানির সাথে আগে আমি কথা বলে দেন হচ্ছে তোমাদেরকে ইয়া করব। সো আর আর হচ্ছে যে আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে তোমাদেরকে দেখাই যে ইউএইচএসসি এর ইয়াতে যাই, প্লে লিস্টে গেলাম, আগের বছরের জিআরই ক্লাস থেকে দেখো, আগের বছর জিআরই ক্লাসে আমি যে আরসির ভিডিও আছে, টিসির ভিডিও আছে, এসির ভিডিও আছে, এই ভিডিওগুলো হচ্ছে যে তোমরা শুরু থেকে দেখা শুরু করতে পারো, ঠিক আছে? সো এইগুলো থেকে দেখা শুরু করলে তখন তোমাদের হচ্ছে যে এই, আর ওখানে ওদেরকে হচ্ছে যে আরো ডিটেলস আরো অনেকগুলা প্র্যাকটিস করাই দিয়েছে, ঠিক আছে? আর যেগুলো তোমাদের ক্লাসে এখনো শুরু করি নাই, ওগুলা হচ্ছে যে তোমাদের জেনারেল গাইড থেকে ওদেরকে শুরু করছিলাম। সো ভাবতেছি যে এই বছর আর জেনারেল গাইডটা করবো না, এটাই করবো। তো যতটুকু করি তাহলে দেখা যাবে যে ওগুলো তোমরা ওখান থেকে পাচ্ছ, আর এখান থেকে যতটুকু পাচ্ছ আমার কাছ থেকে পাচ্ছ আর কি। সো এই জিনিসগুলো হচ্ছে যে তোমরা করতে পারো, তাহলে নিজেদের আস্তে আস্তে হচ্ছে যে ইয়াগুলো প্র্যাকটিস হবে আর কি। আর নেক্সট ক্লাসটা আসলে কিসের উপরে হবে সেটা আমি হচ্ছে জিয়ার সাথে কথা, সরি জিলানির সাথে কথা বলে তারপরে হচ্ছে যে তোমাদেরকে জানিয়ে দিব যে নেক্সট ক্লাসটা কি হবে। সো অ্যাজ ইউজুয়াল আজকে যতটুকু কথা হয়েছে বা বলছি সেটার উপরে হচ্ছে যে তোমরা অ্যাসাইনমেন্টটা হচ্ছে, ক্লাস নোটটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিও আর কি। ঠিক আছে, এইটুকু পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে? সামনের কতগুলো প্র্যাকটিস করে রাখবো ভাই? কোশ্চেন থাকলে জাস্ট আনমিউট করে বলে ফেলো। এটা তো ইজি মেথড মনে, এরপরে হার্ড এখন তোমরা যদি এখন ধরো ফর এক্সাম্পল তোমরা যদি আমাকে বলো যে ভাই একটা রুটিন ঠিক করে দেন, করি, এটা হচ্ছে যে আমার জন্য হয়তো ডিফিকাল্ট হবে রুটিন ঠিক করে দেওয়া। এখন ইটস আপ টু ইউ গাইজ যে তোমরা প্র্যাকটিস করতে থাকো তোমাদের সুবিধা অনুসারে, যে তোমাদের কতটুকু তোমরা করতে পারতেছো, ঠিক আছে? এখন যদি এরকম মানে যদি পারো দেন হচ্ছে যে পিসি গুলা স্টিল তোমরা মাত্র শুরু করছো, তো সো আমি জানি যে বেশিরভাগ ইয়ারাই হচ্ছে যে করতে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করবা না শুরুতে, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করে যাও। আর একটা বেটার হয় যে তোমরা যদি ইয়া করো যে আমার আগের টেক্সট কম্প্রিহেনশনের ভিডিও গুলো যদি দেখো, তাহলে সেটা হয়তো মানে যাদের একটু কষ্ট হবে তারা ওই ভিডিও গুলো দেখলে দেখা যাবে হচ্ছে কি যে না, আরেকটু হচ্ছে যেহেতু এক্সপ্লেন করে দিচ্ছি আমি মিনিং গুলা বা ওগুলো বোঝানোর ক্ষেত্রে, তো দেখা যাবে হচ্ছে তখন
জিনিসটা হচ্ছে যে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। বাট আসলে মানে যেটা আমি বললাম না যে কোয়ান্টে যেমন আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাচ্ছি, এখানে আসলে চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাওয়ার কিছু নাই। এখানে এরকম কয়েকটা র্যান্ডম কয়েকটা হচ্ছে যে প্র্যাকটিস করাতে করাতে তোমাদেরকে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। এরপর তোমাদেরকে নিজেদের প্র্যাকটিস করে করে হচ্ছে যেগুলো অ্যান্সার করার সাথে অভ্যস্ত হইতে হবে। সো I would say যে ইজি, মিডিয়াম, হার্ড আমার মনে হয় নেক্সট ক্লাসের আগে 30টা কোশ্চেন আছে, নট আচ্ছা ঠিক আছে, হার্ড লাগবে না, ইজি আর মিডিয়াম গুলো তোমরা করে ফেলো, ঠিক আছে? হ্যাঁ ভাই। যেমি তুমি হচ্ছে যে ওভাবে ইয়াটা দিও, তো ইজি আর মিডিয়াম গুলো হচ্ছে যে করে ফেলো এখান থেকে, বাকিটা পরে দেখা যাবে আর কি। ঠিক আছে, সো তাহলে আজকে এই পর্যন্তই থাকো। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই একটা কথা ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই রিড থিওরিতে আমাদের যে রাইটিং অপশনটা, অ্যানালিটিক্যাল রাইটিংটা, ভাই এটা আসলে মনে হচ্ছে যে মানে অনেক টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে আর কি আমাদের জন্য। যে প্রত্যেকটা প্যাসেজ করে করে আসলে 250 ওয়ার্ডের একটা ইয়াটা লিখা আসলে আগাচ্ছে না ভাই রিড থিওরিটা এভাবে। আমরা ডিপেন্ড রাইটিংটা করে এখন, এখন তুমি মানে ডিপেন্ড করে যে তুমি কবে কি কবের জন্য কখনের জন্য কিভাবে প্রিপারেশন নিচ্ছ, 1 2 নাম্বার হচ্ছে যে তুমি রিড থিওরি দিনে কয়টা করতেছো। এখন রিড থিওরি যদি দিনে হ্যাঁ। তুমি একের অধিক করো তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য লেখাটা অবশ্যই টাইম কনজিউমিং হবে। আর যদি তুমি দিনে একটা করো অথবা 2 দিনে একটা করো তাহলে আমার মনে হয় লেখাটা খুব বেশি কনজিউমিং, রাদার দেন ওই লেখার অভ্যাসটাই তোমার জন্য পরবর্তীতে ভালো হবে। এগেইন তুমি কবে পরীক্ষা দিবা, তোমার এখন ক্লাসের কেমন চলতেছে না চলতেছে, এগুলোর উপর ডিপেন্ড করে তুমি এগুলো ঠিক করবা, তাই না? তোমারটা তোমার ভালো মন তোমাকেই বুঝতে হবে আলটিমেটলি, আমি তো একটা জেনারেল গাইড দিচ্ছি। জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে শেষ করি। ভাইয়া আজকে যে লেকচারটা নিলাম এটাও কি মানে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে অ্যাটলিস্ট আমি কি কি বলছি এটা ইটস অ্যাবাউট ইউর এফোর্ট, যে আমি কি কি বলছি তুমি কি কি ধরতে পারছো, ও স্ট্র্যাটেজি আমি কি কি স্ট্র্যাটেজি বলছি যে মানে কোন স্ট্র্যাটেজিতে অ্যান্সার করতে হবে। সো সেই স্ট্র্যাটেজি গুলো বলবা, যে শুরুতে প্যাসেজটাকে কিভাবে ভাঙছি, কিভাবে কি বলছি, তারপরে হচ্ছে যে অ্যান্সারের অপশনটা দেখতে বলি নাই, আগে নিচ থেকে হচ্ছে যে ক্লুটা বের করে নিজের ভাষায় অ্যান্সার করার চেষ্টা করা, তারপরে ক্লু এর সাথে মিলে দেখা, এই জিনিসগুলোই হচ্ছে কি যে তুলে ধরবা। বললাম না ভার্বালের কাজটা হচ্ছে কি যে আসলে ওরকম স্ট্রাকচার হবে না কখনো, কারণ ম্যাথে তো তোমার টপিক ওয়াইজ বোঝানোর ব্যাপার আছে, ভার্বালে আসলে ওটা বোঝানোর উপায় নেই। ভার্বালে এরকম প্র্যাকটিস করায় দিতে হবে, এবং সামনে যেটা হবে যে আমরা তোমাদেরকে একটা রেঞ্জ অফ কোশ্চেন বলবো যেটা করে আসো, তোমরা করে আসবা, করার পরে তোমাদের যদি পার্টিকুলার কোনো কোশ্চেনের প্রবলেম থাকে সেগুলোতে আমাদেরকে বলবা, সেইগুলার লজিক ধরতে পারো নাই বা অ্যান্সার করতে পারতেছো না, সো সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে কি যে অ্যান্সার করে মানে লজিকটা বোঝানো দেওয়ার চেষ্টা করব। বাট এছাড়া আসলে ভার্বালে তোমাকে স্ট্র্যাটেজি শিখাই দেওয়া, বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচারটা সম্পর্কে বোঝানো, আর তোমাদের হচ্ছে গিয়ে যে লজিকটা ধরে দেওয়া, এর বাইরে আসলে ভার্বালের ক্লাসে আসলে খুব বেশি করার কিছু নাই। যেটা তো যাকে বেশি করতে হবে সেটা হচ্ছে যে তুমি, যে তোমাকেই খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এই আন্ডারস্ট্যান্ডিং গুলো তোমার নিজ থেকে নিজেকে হচ্ছে এখান থেকে ডেভেলপ করাতে হবে। আমরা জাস্ট হচ্ছে স্ট্র্যাটেজি গুলো ধরে দিতে পারবো, দ্যাটস ইট, বাট লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং গুলা, রিডিং মানে সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝার করা, রিডিং ক্যাপাবিলিটি বাড়ানো, রিডিং স্পিড বাড়ানো, এবং স্পিড রিডিং এর সাথে সাথে অ্যানালিটিক্যাল রিজনিংটা হচ্ছে যে ওই সেম স্পিডে করে যাওয়া, এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত তোমাকে হইতে হবে। সো আলটিমেটলি এখানে খুব বেশি প্র্যাকটিসের দরকার। আর কারো কোনো কমেন্ট কোশ্চেন আছে? ভাই বলো। হ্যাঁ এখন মানে এই ক্ষেত্রে যদি মানে আমি
কোয়েশ্চেনটা পড়ে আমার মাথায় হচ্ছে কি একটা অ্যান্সার আসে, এবং 5টা অপশন পরে দেখে যদি আমার প্রথম বা দ্বিতীয় অপশনে মনে হয় যে এটা হতে পারে, তারপরেও কি আমি 5টা চেক করবো কিনা? হ্যাঁ হ্যাঁ, 5টা চেক করবা। আর এরকম এগুলো নিয়ে হওয়ার আমি কোনো পরবর্তীতে বলার আমার ইচ্ছা ছিল যে 5টা চেক করতে আচ্ছা হবে, কারণ তুমি যেটা মনে করবা সেটা যে সবসময় হবে নট নেসেসারি রাইট, বাট দ্যাটস দ্য বেস্ট ওয়ে। বাট সবসময় যে সেটাই হবে সেটা না। আবার মাঝে মাঝে দেখা যাবে যে তুমি ক্লু পাবা না, মানে তুমি ডেফিনিট কোনো ক্লু বা ডেফিনিট কোনো ওয়ার্ড চুজ করতে পারবা না, বাট একটা ভাইব ধরতে পারবা, যে পজিটিভ নেগেটিভ ভাইব ধরতে পারবা, দেন দেন ওইটা দিয়েই হচ্ছে কি অ্যান্সার করতে হবে। সো ওই জিনিসগুলোর সাথে অভ্যস্ত ব্যাপার আছে। So, সামনে যখন আরো অনেক ধরনের কোশ্চেন দেখবা, সো তখন হচ্ছে যে এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। হ্যাঁ, আরেকটা জিনিস কি বলতে চাচ্ছিলাম বলো। আর হচ্ছে এরকম কোনো চান্স আছে কিনা যে হচ্ছে মানে 5টা অপশনের মধ্যে 2টা কাইন্ড অফ সিমিলার, মানে স্লাইটলি হয়তো বা অর্থ মানে মিনিং ডিফারেন্ট হতে পারে, কিন্তু 2টা হয়তো বা কাইন্ড অফ সিমিলার? দ্যাটস এ ভেরি হার্ড, মানে হইতে পারে এরকম, বাট দ্যাট উড বি এ হার্ড কোশ্চেন, এবং এটা আসলে পুরা 20টা কোশ্চেনের সেকশন মধ্যে হার্ডলি একটা অথবা 2টা হবে। সো সেই ক্ষেত্রে হবে কি যে সেই ওইটাই তো মানে আলটিমেটলি হচ্ছে যে তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, তোমার রিজনিং লজিক্যাল রিজনিং গুলা কিরকম, ওইটাই তো মাপার চেষ্টা করে জিআরই। সো কিছু ইজি কোশ্চেন থাকবে, কিছু মিডিয়াম থাকবে, কিছু হার্ড থাকবে, কিছু সুপার হার্ড থাকবে। সো যে যার অ্যাবিলিটি অনুসারে হচ্ছে কি অ্যান্সার করবে, যার অ্যাবিলিটি যতটুকু সে ততটুকু লেভেলের কোশ্চেন পর্যন্ত যেতে পারবে, ততটুকু লেভেলে কোশ্চেন অ্যান্সার করতে পারবে। এটাই তো হচ্ছে যে তোমার লজিক্যাল রিজনিং এর খেলা, যে তোমার অ্যাবিলিটি কতটুকু সেটাই তো মাপার চেষ্টা করা। মানে জিআরই দিয়ে তো ওরা এটাই করার চেষ্টা করে, বোথ ম্যাথেও। তোমার বেসিক কেমন ক্লিয়ার আছে, তোমার ভিজুয়ালাইজেশন পাওয়ার কিরকম, তোমার অ্যান্সার করার অ্যাবিলিটি, টাইমিং সবকিছু মিলে তোমার হচ্ছে যে অ্যাবিলিটিটাকে মেজারমেন্টের এক্সাম হচ্ছে কি জিআরই। সো ওই জিনিসগুলো সবকিছু দেখবে আর কি। সো অ্যাগেইন যে ইন্টিমিডেটেড হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, কারণ যেটা আমি বললাম না যে জিআরই জাস্ট, মানে আমরা যখন যে মানে জিআরই দেওয়ার কথা চিন্তা করি তখন মনে হয় কি যে এটি হচ্ছে যে সব, কিন্তু ব্যাপারটা এরকম না। দ্যাটস জাস্ট ওয়ান পার্ট অফ ইউর অ্যাপ্লিকেশন, বাট ইয়া ইটস এ সিগনিফিকেন্ট পার্ট। এবং যেমন দেখা যাচ্ছে যে কিছুই না থাকলে হচ্ছে যে এই কাজগুলো আগায় না। দেখা যাচ্ছে যে একটা জিআরই দিয়ে ফেললে, একটা টোফেল দিয়ে দিলে একটা স্কোরটা হাতে চলে আসলে হ্যাঁ মনে হয় যে অনেক দূর আগে গেছে, এবার হচ্ছে কি যে হ্যাঁ এটা পিছনে সময় দিতে মনটা আগ্রহ হয় আর কি। এছাড়া হয়তো দেখা যাচ্ছে ওরকম আগ্রহটা হয় না। সো এই ক্ষেত্রে ভালো, বাট অ্যাগেইন যে তোমার ওভারঅল পুরা হচ্ছে প্রসেসটা হচ্ছে ইয়া করা ইম্পর্টেন্ট। এবং তোমাদেরকে ওই যে আমি একটু সময়ের জন্য পারতেছি না, তোমাদের স্টেটমেন্ট অফ পারপাস, প্রফেসরের ইমেইলিং এইগুলো নিয়েও সেশন হচ্ছে কি যে তোমাদের ওই জিআরই কোর্সের সাথেই আয়োজন করে দিব। কারণ তোমাদের মনে আছে কিনা জিআরই কোর্সটা শুরু করার আগে আমি বলছিলাম যে এই কোর্সটা ইজ অ্যাপ্লিকেশন প্রসেস এন্ড জিআরই কোর্স। সো অ্যাপ্লিকেশন প্রসেসের ফুল জিনিসটাই হচ্ছে কি যে অ্যাটলিস্ট জেনারেল লেভেলে হচ্ছে যে তোমাদেরকে বলে দেওয়ার ইচ্ছা আছে। সো নট অনলি আমি, এখানে দেখা যাবে যে ওইরকম কিছু কিছু বড় ভাই আপু যারা বাইরে পড়ালেখা করতেছে তাদেরকে নিয়ে এই টপিক গুলোর উপরে হচ্ছে যে আলোচনা হবে, এই আর কি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, পরে একদিন কথা হবে ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।